আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতি শুক্রবারের মতো আজকে শুক্রবারও একটা প্রোগ্রাম পড়ে গেছে। বিশেষ করে হচ্ছে সপ্তাহে 6 দিন থাকে কাজ আর একদিন ছুটি বের হচ্ছে শুক্রবারে। শুক্রবারে হয়তো কোনো না কোনো কাজে আর কি ব্যস্ত হয়ে যাই। হয় কোনো প্রোগ্রামে বাইরে ঘুরতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। আর নাইলে বাসায় থাকি, আর বাসায় থাকলে আমার পশু পাখির পিছে সময় দিতে দিতেই পুরো শুক্রবারের যে সময়টা আছে এটা পার হয়ে যায়। তো আজকের একটা প্রোগ্রাম পড়ছে, এটা হচ্ছে সুইমিং পুলে গোসল করা। আর এটা সুইমিং পুলটা হতে আছে 300 ফিট, পূর্বাঞ্চল 300 ফিটে। তাই চিন্তা ভাবনা করি বাসা থেকে বেরিয়ে গেলাম। এখন আছে পাম্পে ঢুকমু, পাম্পে ঢুকে একটু তেল লয়ে এলি। তেল যা আছে একদম অল্প আছে, এটা দিয়ে চলতো না। তা মোটামুটি তেলের গাড়ির খাওয়ান ঢুকাই এলি। তো গাড়ির খাওয়ান লওয়া শেষ, মোটামুটি যা লইছি আলহামদুলিল্লাহ চলবো। আর গাড়ির খাওয়ান না লইলে হয় কি, একটা টেনশন থাকে আর মনের ভিতরে একটা খুঁতখুঁতানি কাজ করে, না জানি কখন তেল শেষ হয়ে যায়, কখন তেল শেষ হয়ে যায়। তখন আমি গাড়ির ভিড়ে উঠটা চড়বো তো দূরের কথা, গাড়ি আমার ভিড়ে উঠটা চড়বো। আর গাড়ির ঠেলা যে কি পরিমাণ একটা প্যারার কাজ, এটা যারা যারা ফেস করছে না এরা বুঝবেন। তো যদিও প্রোগ্রামটা আমাকে শুরু হইব হচ্ছে গিয়া 3টা 3:30টার পরে, একটু আগে বেরোইলাম, আগে বেরিয়ে গেছি। এই জায়গা থেকে যেমন হচ্ছে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান, যারা গেছেন চিনবেন। ওই জায়গায় গিয়া কিছুক্ষণ বসমু, আড্ডা দিমু, ঘুরমু গারমু, ছবি টবি তুলমু। পরে ওই জায়গা থেকে রওনা দিমু হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে। আগে হচ্ছে জিয়া উদ্যান যাই, দেখি ওই জায়গায় কতক্ষণ সময় লাগে বা ওই জায়গায় কতক্ষণ সময় পার করা যায়। ওই জায়গায় সময় শেষ করে পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কইরা পরে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিমু, দেখি কতক্ষণ লাগে যাই। আকাশটা আবার হালকা মেঘলা মেঘলা লাগতে আছে, আল্লাহ জানে বৃষ্টি নামে নাকি। নামুক গা নামলে। তবে সুইমিং পুলে গোসল করার বৃষ্টির ভিতরে এক মজা, আর হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে আরেক মজা, দুইটার দুই মজা আছে। তবে সুইমিং পুলের গোসলের সময়টা হচ্ছে 3:30। অনেকে আবার মনে করতে পারেন কি অবস্থা 3:30 গোসল করবো। আসলে আগেই দেওয়া কথা ছিল, কিন্তু হচ্ছে অনেকে জুমার নামাজের কথা চিন্তা ভাবনা করে সবাই আর কি ডিসিশন নিছে যে তাইলে নামাজ টামাজ পইরা যায় আর কি একবারে নামো গোসল করতে। তো এখন আয় পড়ছে হচ্ছে হানি ফ্লাইওভারের উপরে, যদিও ওই ব্রিজটার উপর দিয়ে আমার প্রত্যেক দিনই যাওয়া হয়। সকালে যাওয়া আর রাত্রে আসি, গুলিস্তান যাইতে ব্রিজের উপর দিয়ে যাই। তো শুক্রবার হিসেবে রাস্তা আজকে অনেকটাই ফাঁকা, একেবারেই ফাঁকা। তবে এটা দেখলে মানে খুব ভালো লাগে, যদি সব সময় এরকম থাকতো তাহলে কত ভালোই তো। কিন্তু অন্যান্য দিন একবারে রবিবার থেকে বৃহস্পতিবার প্রচণ্ড জাম থাকে, আর শুক্র শনি মোটামুটি অনেকটাই ফ্রি থাকে ব্রিজটা। আর ঢাকা শহরের ভিতর তো ঢুকলে এখন অটোর লেগা বাইক চালানোর একদম কষ্টকর হয়ে যায়। সামনেও তাকাইতে হয়, পিছনেও তাকাইতে হয়, আবার দুই সাইডে দুইটা চোখ রাখতে হয়। টোটাল গাড়ি চালাইতে হলে 4টা চোখ লাগে, সামনে একটা, দুই সাইডে দুইটা, আর পিছনে একটা। তারপরও আতঙ্কে থাকে কখন না জানে আয় ঢুকায় দেয়। এবং কাজই এইটা, মানে কারণ অভিজ্ঞতা নাই তো কোনো। প্রতিদিন যখন কাজে যাই পুরা ব্রিজটা মোটামুটি ভালোই খালি আহে, এক টান দিয়ে আওয়া যায়। আর একবারে কাছাকাছি যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আইলে শুরু হয় জ্যাম। তো এই জায়গায় জ্যাম শুরু হয়, এই জায়গা থেকে ধাক্কাইতে গুলিস্তান পর্যন্ত যাইতে। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ, যদি এই ব্রিজ না থাকতো তাইলে মনে করেন যে নিজে যাত্রা বাড়িতে যাওয়া লাগতো, 3 দিন লাগতো হলে গুলিস্তান যাইতে। হাতে যে টুকিটাকি কাজটা ছিল ওইটা শেষ করছি আলহামদুলিল্লাহ। তো বসুন্ধরা মার্কেটে গেছিলাম, ওই জায়গা থেকে চলে গেছিলাম হচ্ছে জিয়া উদ্যানে। তো জিয়া উদ্যানের ওই জায়গায় প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় কাটাইলাম। সময় কাটায় এখন রওনা দিছি হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে। আর এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভারে। এই মহাখালী ফ্লাইওভারটার উপরে এই যে সামনে এই জায়গাটার ভিতরে মোচড় একটা ছোট একটা গর্তা আছে। এই যে মানুষ যে আইটা যায় না, যে রাস্তাটা এই যে বাম পাশে এই জায়গাটার ভিতরে একটা ছোট্ট একটা গর্তার মতো আছে। এই গর্তার ভিতরে কী করে হিরণ চিরা ঢুকিয়া বয়ে থাকে। আমি তো একদিন দেখে অবাক, কিরে কল্লা বাড়ি করে দেখি এই জায়গা থেকে বের হইতে আসে। আমি এইটার ভিতরে ঢুকলো কেমন আর বাড়ি হলো কেমন। পরে একদিন নাইমা তাকাই দেয় যে এটার ভিতরে বিশাল এক গর্ত। কাকলি বাস স্ট্যান্ড, এই জায়গাটায় আইলে জানি না কেমন লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটা মানে বিদেশের মতো দেখতে, এটা বিদেশি ফিল হয় এই জায়গাটার ভিতরে। উপর দিয়ে গেছে হচ্ছে গিয়া এলিভেটেড এক্সপ্রেস, নিচে দুই পাশে হচ্ছে গিয়া বাগান গাছপালা। আবার এই জায়গার রোডটাও মোটামুটি বড়, তো দেখলে একটা মানে বিদেশি ফিল আহে। আর আজকের ক্যামেরাটা কেমন একটু সাদা সাদা মনে হইতে আছে, জানি না ভিডিও কোয়ালিটি কেমন হইতে আছে। আজকে সেটিংটা মনে হয় নষ্ট হয়ে গেল কি না, এই সামনে গিয়া নাইমা ক্যামেরার সেটিংটা আবার ঠিক করা লাগবো। কেমন জানি সাদা হইতে আছে, কালার গ্রেডিংটা একবারে নষ্ট হয়ে গেছে মনে হয়, সেটিংটা আউলা হয়ে গেছে। এই সামনে গিয়া নাইমা পরে সেটিংটা ঠিক করা লইতে আছে।
আর একটা জিনিস যেটা আপনারা যারা ভিউয়ার্স আছেন, যারা যারা ভিডিওটা দেখেন বা সামনে যায়, আপনারাও একটু কমেন্ট করেন যে এই দিকটা এই সমস্যা বা এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ। একটু করলে হয় কি উৎসাহ লাগে বা ভালো লাগে। এখন আমার জিনিস আমি তো আর বুঝি না যে কোন জায়গাটা খারাপ হইতেছে বা কোন জায়গাটা ভালো হইতেছে। ওটা যদি আপনারা দেখে একটু কমেন্ট করে দেন তাহলে আমার লেগে বিশাল এক উপকার হয়। ঠিক আছে, আর আমি প্রফেশনালও না, একদমই নতুন। ঠিক আছে, নতুন অবস্থায় ভুল হইব এটাই স্বাভাবিক। তা আপনারা একটু ভুলটা ধরায় দিলে অনেকটাই উপকার হয়। তবে চেষ্টা করবেন একটু ভুলটা ধরায় দেওয়ার লেগে। আমি তো আমার দিক থেকে 100 চেষ্টা করি যে আমার ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি বা ভিডিওর যে রেঞ্জ আছে এটা কতটুকু আপগ্রেড করা যায় বা যতটুকু ভালো বা বেশি ভালো আমি আপনাকে দিতে পারি যথাসাধ্য চেষ্টা করি। কেউ তো চায় না যে কারো জিনিসটা খারাপ হোক বা নষ্ট হোক, সবাই চায় সবার জিনিসটা একটু ভালো হোক। যেমন আগে আমার ফোন ছিল, তা ফোনে ভিডিও তেমন কোয়ালিটি ভালো হতো না, যেহেতু কম দামি ফোন। পর একটা ক্যামেরা কিনলাম, DJI Action 5 Pro। তাই ক্যামেরাটা কেনার পরে এখন মোটামুটি একটু ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, যদিও আমি ক্যামেরাটার পুরোপুরি সেটিং এখনও বুঝি না। ক্যামেরার ভিতরে অনেকগুলো সেটিং আছে যেগুলো বুঝতে বুঝতে আমার হয়তো বা আরও কয়েকদিন সময় লাগতে পারে। সাধারণত যে বেসিক সেটিংটা আছে এটা শিখছি, আর এটার মাধ্যমে আপাতত যে ভিডিওগুলো করতে আসি ওইটা দিয়ে করে যেতে আসি। তো এটার ভিতরে অনেকগুলো সেটিং আছে, ওগুলো আমার একটু সময় নিয়ে আর কি শেখা লাগবে। তারপরে ওইটা যদি আপনারা একটু পারেন কমেন্ট করে জানান যে কোন দিকটা ভালো হয় বা কোন দিকটা খারাপ হয়, একটু আমার একটু ধরায় দিন, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো যাই হোক, অনেকক্ষণ ফাও পেশাল পারলাম, বকবক করলাম, কেউ কিছু মনে করেন না। তাই এখন আছি হচ্ছে গিয়ে কুড়িল ফ্লাইওভারের উপরে। যে সামনে দেখেন হাতের ডাইন পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল, কি সুন্দর না দেখতে। আগে ছোটোবেলায় যখন 1-এ পড়তাম তখন এই কৃষ্ণচূড়া গাছের ফুল দিয়ে আমরা টানাটানি খেলতাম। কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো আছে না, ছড়াইলে ভিতরে দেখবেন যে এই আংটির মতো বড়শির যে গাঢ় আছে না, গাঢ়ের মতো দেখা যায়। তা একটা গাঢ়ের লোক একটা বেজায় টান দিতাম, তার জারটা পড়ে যেত, ফেলার জারটা পড়তো না, এলো পাশ এর 1 পয়েন্ট। তা এই কুড়িল ফ্লাইওভারে আগে আইলে খালি পেঁচকা হয়ে লাইতাম। আল্লাহ জানে যে দিক দিয়ে উঠলে নামও কোন দিক দিয়া। ঠিক আছে, এইটা নিয়ে অনেকটা পেঁচকা হয়ে লাইতাম, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতাম। এখন মোটামুটি আয়ত্তের ভিতরে আয়া পড়ছে। তো অবশেষে পৌঁছলাম হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা ও সব থেকে বৃহত্তম রাস্তা 300 ফিট, পূর্বাঞ্চল 300 ফিটে। যদিও এটা এখন একটা পর্যটক এরিয়ার মতো হয়ে গেছে, অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে, কেউ গাড়ি নিয়ে আসে, কেউ হাইটে আসে, আর বিশেষ করে হচ্ছে রাত্রেবেলায় প্রচুর ভিড় থাকে এই জায়গায়। তো এই জায়গাটা যেমন সুন্দর আবার একটু ভয়ঙ্করও। কী কারণে আমাকে ওই যে বাংলাদেশের মানুষ অনেক সচেতনশীল, এরা কী করে এই কিছুক্ষণ পর পর কিন্তু ফুট ওভার ব্রিজ আছে, এরা এই ফুট ওভার ব্রিজ দিয়া পার না হইয়া এই রোড দিয়ে সরাসরি পার হয় নিচ দিয়া। তো এই জায়গায় হচ্ছে 300 ফিটের মতো একটা রাস্তা, ভাবা যায় যে কি পরিমাণ গাড়ির স্পিড থাকে। হ্যাঁ, এগুলো গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্টগুলো হয়। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে সাইকেল নিয়ে পারাপার হইতে আছে, এর ভিতরে বাইকে মাইরা দিছে। তাই এরা ওই ফুট ওভার ব্রিজ দিয়ে পার না হয় এই জায়গাটা হাইটটা পারে, কি পরিমাণ সাহস হলে এই কাজগুলো করতে পারে। পরে আবার আছে হচ্ছে কিছু আল্লাহর ঘরের দুলাল আছে, আবার কিছু আছে ছাপটি আছে, ফকিন্নির ঘরের ফকিন্নিরা কষ্ট মষ্ট করে একটা বাইক কেনা, আর আল্লাহর ঘরের দুলারের আছে বাহের ওটাল টেহা পয়সা আছে, গাড়ি কিনা এই 300 ফিটের মতো জায়গায় রেস করে। ঠিক আছে, মধ্য লেভেলের যারা আছে, যারা সচরাচর মানে প্রফেশনাল রাইডার বা ভদ্রতার সহিত গাড়ি চালা, এরা এই কাজটা করে না। এরা কি করে হইলো আল্লাহর ঘরের দুলালেরা আর হচ্ছে সাপড়ি গ্রুপ আছে না, ওরা এই জায়গায় হচ্ছে রেস খেলে হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো করে ম্যাক্সিমাম সময়ের ভিতরেই। তো ওরা তো মরে লগে আরও নিরীহ লোক 2-1টারে লইয়া মরে, এই হলো অবস্থা। তো আরও একটা কারণ আছে অ্যাক্সিডেন্টের, ওইটা হইতে আছে গিয়া আপনার ওই যে কুত্তা আছে না, কুত্তা পাড়ায়, রাস্তার এই পার থেকে আরেক পারে কুত্তা পাড়ায়, আর রাইতুলে এই জায়গাতে শিয়াল পাড়ায়। এই দুইটা জিনিসের লেগে আবার অ্যাক্সিডেন্টগুলা ম্যাক্সিমাম সময় হয়। তো এই জায়গায় তো আর কারো দোষ দেওয়া যায় না, এটা নসিবের উপরে ছেড়ে দেওয়া যায় যে নসিব খারাপ ছিল, এই লেগে হইতে আছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সর্বোপরি কথা হইতেছে অ্যাক্সিডেন্ট যেভাবেই হোক বা যেই করুক বা যার দোষী হোক, এটা কারোর জন্য ভালো কিছু না, ভালো কিছু বয়ে আনে না। তো সবাই একটু সচেতনতার সহিত বাইক চালাবেন, আর বাইক রাইড করবেন, এটাই হচ্ছে সর্বোপরি কথা। সব সময় একটু মাথা ঠান্ডা করে রাইড করবেন বা গাড়ি চালাবেন, যেটা চালান, তাই দেখবেন যে আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা থাকে না। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি হয়তো বা মনে করতে পারেন যে আপনি একা, কিন্তু না, আপনার দিকে অনেকগুলা চোখ তাকায় আছে। এই অনেকগুলো চোখ হলো কোনগুলো জানেন? দেখবেন যে আপনার মার চোখ বা আপনার বাপের চোখ, যদি ওয়াইফ থাকে ওয়াইফের চোখ, বা সন্তানাদের চোখ বা ভাই বোনের চোখ, অনেকগুলো চোখ আপনার দিকে তাকায় আছে। যদি এই জিনিসগুলো মাথায় রাখেন তাহলে দেখবেন যে আর
আশা করি যে উড়াদুরা গাড়ি চালাবেন না আর অ্যাক্সিডেন্টের এই জিনিসটাও হইব না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করতে করতে একবার আমাকে যে রিসোর্ট আছে রিসোর্টের কাছাকাছি আয় পড়ছে, জঙ্গলবাড়ি রিসোর্ট। সামনেও আকাশের অবস্থাটা চায় দেখেন। কইছিলাম না যে বৃষ্টি হইব, বৃষ্টি এই জায়গায় বাঘে পাইছে, একদম আকাশের অবস্থা কালা হয়ে গেছে গা। অবশেষে পৌঁছলাম আমাকে যে রিসোর্ট আছে জঙ্গলবাড়ি, এটার সামনে। ওই যে সামনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টের গেট। তা যাই সামনে গিয়ে গেটটা দেখে প্রবেশ করি, ভিতরে কি আছে, বাঘ আছে না ভাল্লুক আছে, নাম তো দিছে জঙ্গলবাড়ি, গিয়ে দেখি কি আছে। ভিতরে ঢোকার পরে কিছুই পেলো না, হুদাই নামে জঙ্গলবাড়ি। আর এখন যেমন হচ্ছে সুইমিং পুলে, ওই যে সামনে সিঁড়িটা সেটা দেয় যায় সুইমিং পুলে, ঢুকে দেখি যে সুইমিং পুলের কি অবস্থা। না, সুইমিং পুলটা মোটামুটি ঠিক আছে, একবারে বড়ও না আবার একবারে ছোটও না, যা আছে মোটামুটি। তবে পার্কের তুলনায় মোটামুটি অনেকটাই বড়। পার্ক যেতটুকু দেখলাম বা রিসোর্টটা যেতটুকু দেখলাম ওই অনুযায়ী সুইমিং পুল আবার একটু বড়ই আছে, তো একটা ছোট না, যা আছে চলবো। এখন খালি অপেক্ষা পানিতে না মারতে, পানিতে নামা বাকি। এই যে এটা আছে সুইমিং পুল, আর এখন হচ্ছে গিয়া নামার পালা। কে কে নামবো তাড়াহুড়া করে দিশা পাইতে আসে না। তা বাকি সবাই ভিতরে আছে, ভিতরে ড্রেস চেঞ্জ করতে আছে যে যার মতো করে। তা আমিও যাই, আমি ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে নেমে যাই। এখন যে পানিটা দেখতেছেন শান্তশিষ্ট, কতক্ষণ পরে কিন্তু শান্তশিষ্ট ভাবটা থাকবো না। এটার ভিতরে জলহস্তি মলহস্তি কুমির যা আছে সব নামবো এটার ভিতরে। গোসল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যে যার মতো পারতাছে, যেন দিয়ে নামতাছে, যেমনি পারতাছে অমনি ডুবাইতে আছে। প্রচণ্ড গরম, তো গরম হইতে বৃষ্টি আর আসে নাই, বৃষ্টি গেছে গা, বৃষ্টি আসে না, প্রচণ্ড গরম। এর ভিতরে যে যেমনি পারতা আছে ডুবাইতে আছে। তো একটা সাঁতারের প্রতিযোগিতা হয়েছিল, এখন আবার আরেকটা শুরু হয়েছে। তো এই সাঁতারের ভিতর যে জিতে আর এবার পুরস্কার দেওয়া হইব, একটা টি শার্ট পুরস্কার দেওয়া হইব। তো সাঁতার কাটার প্রথম রাউন্ডে আমাকে বরিশালের রোমান ভাই ফার্স্ট হয়েছিল, আবার সেকেন্ড রাউন্ডেও রোমান ভাই ফার্স্ট। তো দুইটা মিলায়া বিজয়ী আমাদের রোমান ভাই ঘোষিত হয়েছে, তা উনি প্রাইজটা পাইছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই, লম্বা করলাম না আর। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু দয়া করে ফলো করে দেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।